চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ঘরে পা রাখার জায়গা নেই, দেওয়াল দেখা যায় না। তাক, দেওয়াল, সেন্টার টেবিল জুড়ে আছে সংগ্রহ। কি সংগ্রহ করেন তিনি? ফুরিয়ে যাওয়া, বাতিল, অতি তুচ্ছ এফিমেরায় কি পান? অতীত খুঁজে বেড়ান তিনি। সে মথুরাপুরের মকর সংক্রান্তির ভাঙা মেলাতেই হোক বা ভিন রাজ্যে, হতে পারে তা সুদূর কেনিয়া, দুবাই বা ইউরোপের রাস্তায়, খুঁজে ফেরেন পরশ পাথর। জিনিস যত পুরনো ততই তার গল্পটা গভীর। এই বিশ্বাস থেকেই শুরু ওনার যাত্রা। তিনি সংগ্রাহক ফাল্গুনী দত্ত রায়। শুরু থেকে শুরু করলেন তিনি। পুরনোকে ভালোবাসা, অতীতকে ফিরে দেখা, এটা কিন্তু শিখেছি আমার দাদুর কাছ থেকে। আমার দাদুকে ছোটবেলায় দেখেছি, তিনি অনেক পুরনো নথি, পুরনো খবরের কাগজ বা পুরনো কোনো দলিল দস্তাবেজ সেগুলোকে রাখতেন ভালোবেসে, এবং কখনো কখনো সেটা দেখতেন, পড়তেন। তো সেই থেকেই ছোটবেলায় একটা ভালোবাসা জন্মে যায়। একটু বড় হলে পরে তখন আমি থাকতাম অ্যাকচুয়ালি ঘোষপুর বলে একটি গ্রামে। সেই ঘোষপুর গ্রামে মেলা হতো, সেখান থেকে ছোটোখাটো কিছু পুতুল বা এই ধরনের সংগ্রহের একটা ইচ্ছেও জন্মায় এবং সংগ্রহ করতে শুরু করি। এইভাবে হতে 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 প্রায় 40 বছরের বেশি সময় ধরে সংগ্রহ করে যাচ্ছি। সংগ্রহ নয়, এটা এক ভালোবাসার সময় ভ্রমণ। সময়ের বাঁক বদলের প্রতিটি শতক, দশক তাঁর সংগ্রহে জীবন্ত। কি কি আছে তার সংগ্রহে, শুনি কি বলছেন ফাল্গুনী। আমার খবরের কাগজ সংগ্রহ একটা বিষয় ছিল অনেক দিন, এখনও করি, যার মধ্যে আমার কাছে 1757 সালের লন্ডন ক্রনিক্যাল খবরের কাগজ আছে। আমার কাছে 1857 সালের সিপাহী বিদ্রোহের ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ আছে খবরের কাগজ, যেখানে অনেক উডকাট প্রিন্ট আছে আমাদের তখন যারা যুদ্ধ করেছেন সে সমস্ত সৈনিকদের। এছাড়া আমাদের ইংলিশ প্যান পত্রিকা আমার কাছে রয়েছে, সমাচার চন্দ্রিকা পত্রিকা রয়েছে, তত্ত্ব কৌমুদী পত্রিকা রয়েছে, তত্ত্ববোধিনী পত্রিকা রয়েছে। এরকম বেশ কিছু খবরের কাগজ আমার সংগ্রহে আছে। খবরের কাগজটাকে বাদ দিয়েও বলতে পারি আর কিছু একটা আবার খুব ইন্টারেস্টিং সংগ্রহ, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ব্রিটিশ পিরিয়ডে জুডিশিয়ারি সিস্টেমের কিছু খবরের কাগজ। খবরের কাগজ বললে ভুল হবে, জুডিশিয়ারি সিস্টেমের কিছু ডকুমেন্ট। যেমন ধরুন আমার কাছে স্যার এলিজা ইম্পের সই করা ডকুমেন্ট আছে, আমার কাছে হেনরি রাসেল তার সই করা ডকুমেন্ট আছে। শুধু তাই নয়, এখানে শুরু হয় 1726 সালে চার্টার, ওরা যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়েছিল ওদের ব্রিটিশ পার্লামেন্ট থেকে 1726 সালে, তখন ওরা বলেছিল যে এখানে মেয়র্স কোর্ট করা যেতে পারে। সে এক ক্রান্তিকাল। খবরের কাগজে সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, বিদেশের খবরের কাগজে হেডলাইন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিনের পতন। সযত্নে রেখে দিয়েছেন খবরের কাগজ। জননেতা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ, লাল বাহাদুর শাস্ত্রীর
আকস্মিক মৃত্যু তাসখন্দে। খবরের কাগজের পাতায় পাতায় ইতিহাস। কালি শুকিয়ে যায়, খবর থেকে যায়। শুধু রাজনীতি নয়, সংগ্রহে রয়েছে সংস্কৃতি। তারকা অভিনেতা অভিনেত্রীদের জীবনের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার বুকলেট। কমল মিত্র, ছায়াদেবী, ছবি বিশ্বাস, উত্তম কুমার, সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল, তালিকা দীর্ঘ। তখন তাদের কেউ চেনে না। রয়েছে ৩০-এর দশকের ছায়াছবির বুকলেট, আর তার সঙ্গে সিনেমার টিকিট। সেই সব সিনেমা হল এখন স্মৃতিতে, অস্তিত্ব নেই। রয়ে গেছে টিকিট। সেই সময় বাণিজ্যিক থিয়েটার খুব জনপ্রিয় ছিল। বিশ্বরূপা, মিনার্ভা, স্টারে নিয়মিত অভিনয় করতেন বিখ্যাত শিল্পীরা। সেই সব থিয়েটারের বুকলেট সযত্নে সংগ্রহে রেখেছেন ফাল্গুনী দত্ত রায়। রেখেছেন নাটকের স্ক্রিপ্ট, গুছিয়ে রেখেছেন পুরনো গানের রেকর্ড। কোনো এক সময় সেগুলো বাঙালির বিনোদনের প্রধান অঙ্গ ছিল। আজ সবই স্মৃতি, শ্রুতি, বিস্মরণ। অনেক ছবি, যেই ছবিগুলো এখন আর নেই, নষ্ট হয়ে গেছে, সেগুলো বুকলেটই সীমাবদ্ধ। উত্তম কুমার এরকম বহু ছবি যেগুলো এখন আর পাওয়া যায় না, প্রিন্ট পাওয়া যায় না, তার বুকলেট পাওয়া যায়। 1930-এর দশকের অনেক ছবি যেগুলো আর ছবি হিসেবে আর দেখতে পাই না, তার বুকলেট পাই। তো যারা ধরুন ওই সাবজেক্টকে নিয়ে আপনার রিসার্চ করছেন, তাদের কাছে সেগুলো খুবই হেল্পফুল হয়, তারা জানতে পারে। তো আমার 30-এর দশকের বুকলেট, 40-এর দশকের বুকলেট, 50-এর দশকের বুকলেট যতটা পেরেছি আমি সংগ্রহ করার চেষ্টা করেছি, সংগ্রহ করেওছি। তো এগুলো সবই হচ্ছে সিনেমা সংক্রান্ত। সিনেমার বুকলেট বাদ দিয়ে আরও একটা খুব আগ্রহের জিনিস আমার ছিল, সেটা হচ্ছে নাটকের বুকলেট। তো সেই নাটকের বুকলেট বেশ কিছু জোগাড় করার চেষ্টা করেছি। শুধু যে বোর্ড থিয়েটারের তা নয়, আমি গ্রুপ থিয়েটারেও কিছু, যেমন বহুরূপীর, যেমন নান্দিকার, এদেরও বেশ কিছু বুকলেট আমার সংগ্রহে আছে, বা অন্যান্য গ্রুপ থিয়েটারে যারা করেন তাদের। যেমন আরেকটা আমার সে খুবই আগ্রহের বিষয় ছিল, সেটা অবশ্য ইদানিং এই আগ্রহটি জন্মেছে। সেটি হলো শিল্পীদের প্রথম গানের রেকর্ড। সেটি চেষ্টা করছি সংগ্রহ করার, বেশ কিছু করেছি। আরেকটি আমার সংগ্রহের বিষয়বস্তু হলো শিল্পীদের প্রথম ছবির বুকলেট। তো এই বাংলা ছবির যারা প্রথিতযশা শিল্পী আছেন, তাদের বহু বুকলেট তো আমার কাছে আছেই, কিন্তু আমি তাদের প্রথম ছবিটির বুকলেটটি জোগাড় করার চেষ্টা করেছি এবং বেশ কিছু করেছি। এছাড়াও আরও কত টুকিটাকি জিনিস দেখলে চমক লাগে। পানের বাটা, পোর্সেলিনের পুতুল,
কাঁচের ফিডিং বটল। পেছনের গল্প অদ্ভুত। হাতে নিয়ে সেসব জিনিস দেখালেন, গল্প বললেন সংগ্রাহক। সংগ্রহের তো আর শেষ নেই, অনেক কিছুই জীবনে সংগ্রহ করেছি যেটা ভালো লেগেছে নিশ্চয়ই। তো এর মধ্যে কয়েকটা ছোটোখাটো জিনিস আমি একটু দেখাই। যেমন ধরুন এটা হচ্ছে টেলিগ্রাফ, যেটা যেটা বাংলায় বলতো টরে টোক্কা। তো এটা হচ্ছে মোটামুটি 1854 সালে সম্ভবত আমাদের কলকাতাতেই এটা শুরু হয়, মানে কলকাতা থেকে ফলতাতে মেসেজ পাঠানো হয়েছিল থ্রু টেলিগ্রাফ। তো আমার কাছে 1877 সালের একটা টেলিগ্রামের যে করেছিল তার একটা ডকুমেন্ট আছেন, 1877 ফিডিং বটল। ফিডিং বটল এটা অনেকেই জানে, বাচ্চারা ফিডিং বটলে দুধ খেত, গ্লাসের তৈরি, এবং সেটা প্রথমে জাপান থেকে আসতো, তারপরে ইংল্যান্ড থেকেও আসতো, তারপরে আমাদের কলকাতাতেও তৈরি হতো। তো এর যে ক্রনোলজিক্যালি যদি বলা যায়, এই হচ্ছে প্রথম ডিজাইন যেটি কিনা ভিক্টোরিয়ার রিজিমের সময় এটা 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 ইংল্যান্ডে তৈরি হয়েছিল, যেখানে এটা হচ্ছে ফর ভেন্টিলেশন, এখানে হোলটা করা আছে, আর এখান দিয়ে দুধটা ঢোকানো হতো এবং এখান দিয়ে একটা আলাদা টিউব দিয়ে বাচ্চারা সাক করে এই দুধটা খেত। এটা যেমন একবার এই কোটা থেকে একটা বাসনের দোকান থেকে এই দোয়াতটা জোগাড় করেছিলাম। এই দেখুন, এই হচ্ছে ইঙ্ক পট বা দোয়াত, যেটা আমি ওজন ধরে কিনেছিলাম কোটা থেকে, আবার মনে আছে অনেকগুলো একসাথে এবং খুবই কম টাকাতে। তো এরভাবে আমি আস্তে আস্তে অনেক দোয়াত আমি সংগ্রহ করেছি। যার মধ্যে দেখুন, এইটা একটা দিল্লি থেকে আমি সংগ্রহ করেছিলাম, একটি হাতির ওপরে একটি মাহুত বসে আছে, আর এখানে হচ্ছে কালি ঢালার এবং পেন দিয়ে ডোবাবার ব্যবস্থা। পোর্সেলিন মূর্তি, যেগুলো এটা যেমন জার্মানিতে তৈরি হয়েছে। হ্যাঁ, তো এটি এক সময় 1920-25 পর্যন্ত খুবই পপুলার ছিল, কলকাতায় বিক্রি হতো এবং সবাই সেটা ইউজ করতেন। তারপর আস্তে আস্তে যখন ওয়ার্ল্ড ওয়ারের শুরু হলো আর কি, প্রথম এবং দ্বিতীয়, তারপর আস্তে আস্তে এগুলো মার্কেটটা বন্ধ হয়ে যায়। তো সেটা জার্মানিতে সবচেয়ে বেশি হতো। তারপরে এটা যেমন এটা জাপানের তৈরি, এটা হচ্ছে মেড ইন জাপান, এটা জাপানে তৈরি হয়েছিল। এর মুখটা যদি দেখেন তাকে দেখবেন খানিকটা জাপানিজ একটা কোথাও একটা কিছু আছে। তো এরকম জীবনে বহু জায়গাতে ঘুরেছি। যেমন কেনিয়াতে একবার এটি আমি এনেছিলাম কেনিয়া থেকে, হিপোপটামাস, জলহস্তী, একটি কাঠের মূর্তি, আবলুস কাঠ। তো আমার এই যে সমস্ত সংগ্রহ, আমি চাই সেই সংগ্রহটা থাকুক। আমি চাই আমার পরবর্তী বংশধররা এটাকে চালিয়ে নিয়ে যাক একইভাবে। বাড়ির সাপোর্ট না পেলে এইসব সংগ্রহ বোধহয় হয়ে উঠত না ফাল্গুনী বাবুর। তার সহধর্মিণী রীতা দত্ত রায়ের বক্তব্য তাই খুব জরুরি। আমার বিয়ে হয়েছে প্রায় 38 বছর হলো। তাই প্রথম বিয়ে হয়ে এসে দেখি ওর ছোট ছোট সব ঘর ভর্তি গণেশ, মানে ভর্তি গণেশ। তারপরে আমার তো ভালোই লাগতো আস্তে আস্তে। তারপরে এর তো বাইরে চাকরি হিসাবে বাইরে যেতে হতো, তখন দেখতাম যখনই যেত তখনই একটা না একটা কিছু সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসতো। এই করতে করতে আস্তে 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 আমার মানে এই ভালোবাসাটা জন্মে গেল, ভালোবাসাটা। তারপর দীর্ঘ 40 বছর বোধহয় ওর কালেকশন। তারপরে এই যখনই বাইরে যায় তখনই একটা করে জিনিস সংগ্রহ করে নিয়ে আসে। তাই যেমন ছেলে মেয়েদের যেমন আমরা ভালোবাসতে শিখেছি, তেমন আমারও এখন এই সংগ্রহের উপর মানে ভালোবাসাটা জন্মে গেছে। তার সংগ্রহের ভুবন দেখে মনে হলো তিনি স্মৃতির প্রহরী। অতীতকে আগলে রাখাই তাঁর বর্তমান। তিনি চিরকাল থাকবেন না, তাঁরই ভুবন থেকে যাবে হয়তো অন্য কোথা, অন্য কোনোখানে। ক্যামেরা চলছে।